আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। ইউরেনিয়াম দখল না করা পর্যন্ত ইরান যুদ্ধ শেষ হবে না, নেতানিয়াহু। মমতার রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন পথে? যুক্তরাষ্ট্রকে কড়া জবাব ইরানের, বাড়ছে যুদ্ধের ঝুঁকি। সেনাবাহিনী আমার দেশ, আমারও দেশ, কারাগার থেকে ইমরান খান। সর্বশেষ থাকছে, যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার ধার ধারছেন না নেতানিয়াহু। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ পুরোপুরি শেষ হয়েছে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ইরানের মজুদ সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া না হয়, এমনটাই মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রোববার 10 মে সিবিএসের জনপ্রিয় অনুষ্ঠান 60 মিনিটসে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধ এখনও শেষ হয়নি, কারণ ইরানের কাছে এখনও সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা সরিয়ে নিতে হবে। পাশাপাশি যেসব স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম চলছে সেগুলিও ভেঙে ফেলতে হবে। ইউরেনিয়াম কিভাবে সরানো হবে এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, ভিতরে যেতে হবে এবং তা নিয়ে আসতে হবে। তিনি দাবি করেন, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও অবস্থান একই। নেতানিয়াহুর ভাষ্যে, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে বলেছেন আমি সেখানে যেতে চাই। তবে নেতানিয়াহুর এ বক্তব্য ট্রাম্পের প্রকাশ্য অবস্থানের সঙ্গে পুরোপুরি মিলছে না। প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে দেশের ভেতরে ইরান যুদ্ধ শেষ করার জন্য বাড়তি চাপের মুখে পড়েছেন। তিনি বরাবরই বলে আসছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। রোববার প্রচারিত আরেক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে এবং যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো সময় ইউরেনিয়াম সরিয়ে নিতে পারবে। টেলিভিশন সাংবাদিক শ্যারিল অ্যাটকিনসনের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা যখন চাই তখনই সেটা নিতে পারব। পুরো বিষয়টাই আমাদের নজরদারিতে রয়েছে। তিনি আরও বলেন, ওই স্থানটি খুব ভালোভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কেউ সেখানে যাওয়ার চেষ্টা করলে আমরা জানতে পারব এবং সঙ্গে সঙ্গে হামলা চালাব। সিবিএসের প্রশ্নের জবাবে নেতানিয়াহু জানান, তিনি সামরিক পদক্ষেপের চেয়ে একটি সমঝোতাকেই বেশি গুরুত্ব দেন। তিনি বলেন, আমার মনে হয় এটি বাস্তবভাবে করা সম্ভব। এটা বড় কোনো সমস্যা নয়। যদি একটি সমঝোতা হয় এবং আপনি ভিতরে গিয়ে তা সরিয়ে আনতে পারেন, তাহলে সেটাই হবে সবচেয়ে ভালো উপায়। তবে গোপনে রাখা ইউরেনিয়াম দখলে নিতে সামরিক অভিযান চালানো হতে পারে কিনা এমন প্রশ্নে তিনি সরাসরি কিছু বলতে চাননি। নেতানিয়াহু বলেন, আমাদের সামরিক পরিকল্পনা বা ক্ষমতা নিয়ে আমি কিছু বলতে চাই না। ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, আমি এ বিষয়ে কোনো সময়সীমাও দিচ্ছি না, তবে এটুকু বলতে পারি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিশন। এছাড়াও যুদ্ধের আরও কিছু লক্ষ্য এখনও অর্জিত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বলেন, ইরান এখনও বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। তারা এখনও ব্যালিস্টিক মিসাইল তৈরির চেষ্টা করছে। যদিও আমরা তাদের ক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত করেছি, তবুও অনেক কিছু এখনও রয়ে গেছে এবং কাজ শেষ হয়নি। তথ্যসূত্র আল আরাবিয়া। বেঞ্জামিন নেতানিয়াহু, ইরান যুদ্ধ। মমতা রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন পথে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিলেন, সেদিন বিকেলেই ব্রিগেড থেকে বড়জোর 2-3 মাইল দূরে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবনে দাঁড়িয়ে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন, সেটাকে মহাকাব্যিক আয়রনি বা শেক্সপিয়ারের ট্র্যাজেডির সঙ্গে তুলনা করলেও বোধহয় ভুল হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সোজাসুজি দেশের বাম, অতিবাম ও জাতীয় শক্তিগুলোকে তার সঙ্গে হাত মেলানোর আহ্বান জানিয়ে বলেন, বিজেপির বিরুদ্ধে এখন সবাইকে একজোট হতে হবে এবং শত্রুর শত্রুকেই এখন বন্ধু বলে ভাবতে প্রস্তুত তিনি। এমনকি আলোচনার দরজা খুলে রেখে বাড়িতে কখন থেকে কখন তাকে পাওয়া যাবে সেটাও একই নিঃশ্বাসে সেদিন জানিয়ে দেন তিনি। আসলে 2011 সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের 34 বছরের একটানা শাসনের অবসান ঘটিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রথম সরকার রাজ্যের ক্ষমতায় আসে, সেটাকে এই রাজ্যের রাজনৈতিক ইতিহাসে আজও একটি অবিস্মরণীয় মাইলফলক হিসেবে ধরা হয়। সিপিআইএমের নেতৃত্বাধীন সেই সরকারের আমলে শাসক দলের একচ্ছত্র প্রভাব পশ্চিমবঙ্গের সমাজ, রাজনীতি, প্রশাসন ও দৈনন্দিন জীবনের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে প্রবেশ করেছিল যে মাত্র 10-12 বছর পুরনো একটি রাজনৈতিক দল প্রায় একজন ব্যক্তির ভরসায় সেই বামপন্থীদের ক্ষমতা থেকে প্রায় নির্মূল করে দিতে পারবেন, এটা অনেকে ভাবতেই পারেননি।
মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একার হাতে সেই অসাধ্য সাধন করেছিলেন, আর পশ্চিমবঙ্গকে বামপন্থীদের ক্ষমতা থেকে হটাতে পারাটাকেই তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সাফল্য বলে ধরা হয়ে থাকে। কিন্তু সেই ঘটনার ঠিক ১৫ বছরের মাথায় যেভাবে তিনি এখন সেই লেফট বা আল্ট্রা লেফটদেরও তার সঙ্গে হাত মেলানোর জন্য আহ্বান জানাচ্ছেন, তা থেকে বোঝা কঠিন নয় তার রাজনৈতিক জীবনের পরিক্রমাও এখন একটি বৃত্ত সম্পূর্ণ করেছে। বামপন্থী দলগুলো তার সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করেছে সেটা অন্য কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনী বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে উঠে নিজের মতো করে আবার ঘর গোছানোর চেষ্টা শুরু করেছেন এবং রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চাইছেন, সেটাও এই পদক্ষেপ থেকে স্পষ্ট। কলকাতার যোগমায়া দেবী কলেজের ছাত্র সংগঠন থেকে যার কংগ্রেসি রাজনীতিতে হাতেখড়ি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন ৫০ বছরেরও বেশি পুরনো। পার্লামেন্ট ও বিধানসভা মিলিয়ে সংসদীয় রাজনীতিতেও তিনি আছেন ৪২ বছর ধরে। কিন্তু এই ৭১ বছরে রাজ্যে বিজেপির প্রবল দাপটের মধ্যে তিনি কি আদৌ পারবেন আরও একবার ঘুরে দাঁড়াতে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ও তার নিজের হাতে গড়া তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবিচুয়ারি লেখার সময় এসে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের দিকে ফিরে তাকিয়ে ও সামনের চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করে এই প্রতিবেদন উত্তর খুঁজেছে সেই প্রশ্নগুলোরই। যাদবপুরে সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে উত্থান। ১৯৭৬ সালে মাত্র ২১ বছর বয়সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেসের এর সাধারণ সম্পাদক হন। কয়েক বছর পর তিনি হন নখিল ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। বিবিসিকে কলকাতার রাজনৈতিক বিশ্লেষক শিখা মুখার্জি বলেন, মমতার একটা বিশেষত্ব হল তার প্রচণ্ড লড়াকু মনোবৃত্তি এবং তার পরিশ্রম করার ক্ষমতা। তার ভাষায়, মমতার রাজনৈতিক জীবনে বহু বাধা এসেছে। ২০০১ সালে রাজ্য নির্বাচনে হারার পর তার দল তৃণমূল কংগ্রেস প্রায় ধ্বংস হবার উপক্রম হয়েছিল, কিন্তু তিনি আবার উঠে দাঁড়িয়েছেন, দলকে পুনর্গঠিত করেছেন। এটা তার লড়াই করার ক্ষমতার প্রমাণ। প্রতীচি ট্রাস্ট নামে একটি গবেষণা প্রতিষ্ঠানের সমন্বয়ক সাবির আহমেদ বিবিসিকে বলেন, ছোট ছোট অনেক ঘটনা আছে যার মধ্যে দিয়ে তিনি তখনকার কংগ্রেসের বড় বড় নেতাদের নজরে এসেছিলেন, কিন্তু সবচেয়ে বড় ঘটনা হল ১৯৮৪ সালের লোকসভা নির্বাচনে সোমনাথ চ্যাটার্জির মতো প্রবীণ সিপিআই-এম নেতাকে হারানো। প্রকৃতপক্ষেই সেটা ছিল একটি সাড়া জাগানো ঘটনা। কলকাতার যাদবপুর লোকসভা আসনে সেই প্রবীণ কমিউনিস্ট নেতাকে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের কনিষ্ঠতম পার্লামেন্ট সংসদের একজন হয়েছিলেন। ১৯৮৪ লোকসভা নির্বাচনে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর কংগ্রেস অবশ্য বিপুল সহানুভূতি ভোট পেয়েছিল, কিন্তু যাদবপুরের মতো বামপন্থীদের শক্তি ঘাঁটিতে সোমনাথ চ্যাটার্জির মতো ডাকসাইতে নেতা একজন আনকোরা অপরিচিত তরুণী নেত্রীর কাছে হেরে যাচ্ছেন, এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে হইচই ফেলে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের আকাশচুম্বী জনপ্রিয়তার এই শুরু। দিল্লিতেও তিনি ততদিনে প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সুনজরে এসে গেছেন। এরপর ১৯৮৯ সালে নির্বাচনে ভারতের রাজনীতিতে কংগ্রেস বিরোধী হাওয়ার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সেই যাদবপুর আসনেই হেরে যান, কিন্তু কিছুদিন পরেই ১৯৯১ সালে আবার কলকাতা দক্ষিণ আসন থেকে নির্বাচিত হয়ে লোকসভায় ফিরে আসেন এবং পরে আরও ৫ বার লোকসভা সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। লোকসভা সদস্য থাকা সময়ে বেশ কিছু ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই লড়াকু ও প্রতিবাদী ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ দেখা গেছে। নিজ দলের বিরুদ্ধে সিপিআইএমকে সহায়তা করার অভিযোগ আনা, পার্লামেন্ট ভবনে পেট্রোলিয়াম মূল্যবৃদ্ধির প্রতিবাদ, একজন এমপির সাথে হাতাহাতি, পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনার জানাতে রেলমন্ত্রীর প্রতি শাল ছুঁড়ে মারা এবং এমপি পদ থেকে ইস্তফা ইত্যাদি নানা ঘটনায় আলোচিত হয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন ১৯৯১ সালে। তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও, আর প্রথম পূর্ণমন্ত্রী হিসেবে রেল মন্ত্রণালয়ের দায়িত্ব পান ১৯৯৯ সালে, যখন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের অংশ হয়েছিল তার নিজের প্রতিষ্ঠিত দল তৃণমূল কংগ্রেস। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের ভূমিকা। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন ১৯৯৮ সালে এবং খুব অল্প সময়ের মধ্যেই এটি পরিণত হয় পশ্চিমবঙ্গ শাসিত বামফ্রন্ট সরকারের অন্যতম প্রধান রাজনৈতিক দলে। বামফ্রন্ট সরকারের সময় ২০০৫ সাল থেকে পরবর্তী কয়েক বছরে পশ্চিমবঙ্গে শিল্প স্থাপনের জন্য কৃষি জমি বরাদ্দের কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে গণ অসন্তোষ তৈরি হয়। বিশেষ করে সিঙ্গুর ও নন্দীগ্রামে জমি রক্ষার জন্য গড়ে ওঠা আন্দোলনের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান বিরোধী দল পরিণত হয় তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে আন্দোলনরত জনতার ওপর পুলিশের গুলিতে অন্তত ১৪ জন নিহত হবার পর পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকার বিরোধী মনোভাব জোরদার হয়। নন্দীগ্রামে
কৃষকদের বিক্ষোভে নেতৃত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে ওঠেন রাজ্যের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা। সাবির আহমেদ বলেন, পশ্চিমবঙ্গে একটা সময় ছিল যে লোকে ভাবত যে বামফ্রন্টকে কেউ হটাতে পারবে না, কিন্তু তাদের মোকাবিলা করার নেতৃত্ব ও সাহস মমতা বন্দ্যোপাধ্যায় দেখাতে পেরেছিলেন। আর ভূমি অধিগ্রহণের ইস্যুটিতে তিনি সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপন করতে পেরেছিলেন। শিখা মুখার্জির মতে প্রথম দিকে তার স্লোগান ছিল শুধুমাত্র বামফ্রন্ট হটাও, কিন্তু পরে নন্দীগ্রাম আন্দোলনের মধ্যে দিয়ে গ্রামীণ মানুষের মধ্যে তার রাজনৈতিক ভীতি সৃষ্টি হয়। তার ফলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে বিজয়ের পথ তৈরি হয়েছিল। 2009 মমতা রাজনৈতিক ভবিষ্যৎ এখন কোন পথে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেদিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নিলেন, সেদিন বিকেলেই ব্রিগেড থেকে বড়জোর 2-3 মাইল দূরে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাসভবনে দাঁড়িয়ে রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন, সেটাকে মহাকাব্যিক আয়রনি বা শেক্সপিয়ারের ট্র্যাজেডির সঙ্গে তুলনা করলেও বোধহয় ভুল হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সোজাসুজি দেশের বাম, অতিবাম ও জাতীয় শক্তিগুলোকে তার সঙ্গে হাত মেলানোর আহ্বান জানিয়ে বলেন, বিজেপির বিরুদ্ধে এখন সবাইকে একজোট হতে হবে এবং শত্রুর শত্রুকেই এখন বন্ধু বলে ভাবতে প্রস্তুত তিনি। এমনকি আলোচনার দরজা খুলে রেখে বাড়িতে কখন থেকে কখন তাকে পাওয়া যাবে সেটাও একই নিঃশ্বাসে সেদিন জানিয়ে দেন তিনি। আসলে 2011 সালে পশ্চিমবঙ্গে বামফ্রন্টের 34 বছরের একটানা শাসনের অবসান ঘটিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের প্রথম সরকার রাজ্যের ক্ষমতায় আসে, সেটাকে এই রাজ্যের রাজনৈতিক ইতিহাসে আজও একটি অবিস্মরণীয় মাইলফলক হিসেবে ধরা হয়। সিপিআইএমের নেতৃত্বাধীন সেই সরকারের আমলে শাসক দলের একচ্ছত্র প্রভাব পশ্চিমবঙ্গের সমাজ, রাজনীতি, প্রশাসন ও দৈনন্দিন জীবনের রন্ধ্রে রন্ধ্রে এমনভাবে প্রবেশ করেছিল যে মাত্র 10-12 বছর পুরনো একটি রাজনৈতিক দল প্রায় একজন ব্যক্তির ভরসায় সেই বামপন্থীদের ক্ষমতা থেকে প্রায় নির্মূল করে দিতে পারবেন, এটা অনেকে ভাবতেই পারেননি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় একার হাতে সেই অসাধ্য সাধন করেছিলেন, আর পশ্চিমবঙ্গকে বামপন্থীদের ক্ষমতা থেকে হটাতে পারাটাকেই তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সাফল্য বলে ধরা হয়ে থাকে। কিন্তু সেই ঘটনার ঠিক 15 বছরের মাথায় যেভাবে তিনি এখন সেই লেফট বা আল্ট্রা লেফটদেরও তার সঙ্গে হাত মেলানোর জন্য আহ্বান জানাচ্ছেন, তা থেকে বোঝা কঠিন নয় তার রাজনৈতিক জীবনের পরিক্রমাও এখন একটি বৃত্ত সম্পূর্ণ করেছে। বামপন্থী দলগুলো তার সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করেছে সেটা অন্য কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচনী বিপর্যয়ের ধাক্কা কাটিয়ে উঠে নিজের মতো করে আবার ঘর গোছানোর চেষ্টা শুরু করেছেন এবং রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চাইছেন, সেটাও এই পদক্ষেপ থেকে স্পষ্ট। কলকাতার যোগমায়া দেবী কলেজের ছাত্র সংগঠন থেকে যার কংগ্রেসি রাজনীতিতে হাতেখড়ি, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবন 50 বছরেরও বেশি পুরনো। পার্লামেন্ট ও বিধানসভা মিলিয়ে সংসদীয় রাজনীতিতেও তিনি আছেন 42 বছর ধরে। কিন্তু এই 71 বছরে রাজ্যে বিজেপির প্রবল দাপটের মধ্যে তিনি কি আদৌ পারবেন আরও একবার ঘুরে দাঁড়াতে, নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ও তার নিজের হাতে গড়া তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবিচুয়ারি লেখার সময় এসে গেছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের দিকে ফিরে তাকিয়ে ও সামনের চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করে এই প্রতিবেদন উত্তর খুঁজেছে সেই প্রশ্নগুলোরই। যাদবপুরে সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে উত্থান। 1976 সালে মাত্র 21 বছর বয়সেই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কংগ্রেসের এর সাধারণ সম্পাদক হন। কয়েক বছর পর তিনি হন নখিল ভারত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক। বিবিসিকে কলকাতার রাজনৈতিক বিশ্লেষক শিখা মুখার্জি বলেন, মমতার একটা বিশেষত্ব হল তার প্রচণ্ড লড়াকু মনোবৃত্তি এবং তার পরিশ্রম করার ক্ষমতা। তার ভাষায়, মমতার রাজনৈতিক জীবনে বহু বাধা এসেছে। 2001 সালে রাজ্য নির্বাচনে হারার পর তার দল তৃণমূল কংগ্রেস প্রায় ধ্বংস হবার উপক্রম হয়েছিল, কিন্তু তিনি আবার সিএনবিসি এক্সপ্লেনার। যুক্তরাষ্ট্রকে কড়া জবাব দিল ইরানের, বাড়ছে যুদ্ধের ঝুঁকি। মধ্যপ্রাচ্যে চলমান 10 সপ্তাহের যুদ্ধ বন্ধে ইরানের পাল্টা প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের প্রস্তাবকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। অন্যদিকে তেহরান জানিয়েছে তারা কখনো মাথা নত করবে না। এতে করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে চলমান উত্তেজনা আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারেও নতুন অস্থিরতা দেখা দিয়েছে। রবিবার 10 মে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ট্রাম্প বলেন, ইরানের তথাকথিত প্রতিনিধিদের জবাব আমি পড়েছি, এটি আমার পছন্দ হয়নি, পুরোপুরি অগ্রহণযোগ্য।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রস্তাব মূলত আত্মসমর্পণের দাবি। এর জবাবে তেহরান যুদ্ধ ক্ষতির ক্ষতিপূরণ, হরমুজ প্রণালীর উপর পূর্ণ সার্বভৌম নিয়ন্ত্রণ, সব নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা ইরানি সম্পদ মুক্ত করার দাবি জানিয়েছে। রবিবার আলোচনার মধ্যেই কড়া অবস্থানের কথা জানান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, আমরা কখনও শত্রুর সামনে মাথা নত করব না। আলোচনা বা সংলাপের অর্থ আত্মসমর্পণ নয়। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ এখনও শেষ হয়নি। তার ভাষায়, এখনও অনেক কাজ বাকি। তিনি দাবি করেন, ইরান এখনও তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম জ্বলা দেয়নি, পারমাণবিক স্থাপনাও ভেঙে ফেলেনি। পাশাপাশি আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলিকে সমর্থন এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিও অব্যাহত রেখেছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান করেছে। পরিবর্তে তেহরান আলাদা আলোচনা প্রস্তাব করেছে, একই সঙ্গে কিছু ইউরেনিয়াম পাতলা করে এবং বাকিটা তৃতীয় কোনো দেশে পাঠানোর প্রস্তাব দিয়েছে। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, ভবিষ্যতে ওয়াশিংটন চুক্তি থেকে সরে গেলে সেই ইউরেনিয়াম ফেরত দিতে হবে। যুক্তরাষ্ট্র চায়, যে কোনো শান্তি চুক্তির অংশ হিসেবে ইরান পুরোপুরি পারমাণবিক কর্মসূচি বন্ধের নিশ্চয়তা দিক। তবে ইরান সীমিত সময়ের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে রাজি হলেও যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ২০ বছরের স্থগিতাদেশ মানতে রাজি নয় ইরান। এছাড়া পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলতেও অস্বীকৃতি জানিয়েছে তেহরান। হরমুজ প্রণালী খুলে দেওয়ার শর্ত হিসেবে ইরান যুক্তরাষ্ট্রের আরোপিত বন্দর অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে। যুদ্ধ শুরুর প্রথমবারের মতো রবিবার কাতারের একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। ইরান নাকি কাতার ও পাকিস্তানের সঙ্গে আস্থা তৈরির লক্ষ্যে এই যাত্রার অনুমোদন দেয়। তবে এতে বাজারের উদ্বেগ খুব একটা কমেনি। সোমবার ১১ মে মার্কিন পশ্চিম টেক্সাস তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি $৯৫.৪২ পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও বেড়ে হয়েছে $১০৪.৪৯। এদিকে উপসাগরীয় দেশগুলির ওপর ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা ইরান থেকে আসা ২টি ড্রোন ভূপাতিত করেছে। কাতার জানিয়েছে, তাদের জলসীমার একটি কার্গো জাহাজে ড্রোন হামলা হয়েছে। কুয়েতও তাদের আকাশসীমায় শত্রু ড্রোন শনাক্তের কথা জানিয়েছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া সতর্ক করে বলেছেন, প্রতিপক্ষ আবারও ভুল করলে অপ্রত্যাশিত পদক্ষেপ নেওয়া হবে। তার দাবি, ভবিষ্যতে যে কোনো আগ্রাসন এমন পর্যায়ে যাবে যা শত্রুর কল্পনারও বাইরে। যুদ্ধ শুরুর পর থেকে প্রকাশ্যে না আসা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও মারক সামরিক অভিযানে নতুন ও কঠোর নির্দেশনা দিয়েছেন বলে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে। এই অচলাবস্থার মধ্যেই এ সপ্তাহে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসছেন ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, ইরান যুদ্ধই হবে বৈঠকের প্রধান আলোচ্য বিষয়। ওয়াশিংটন চীনের ওপর চাপ দিচ্ছে যাতে বেইজিং ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে প্রভাব খাটায়। তবে চীন এ বিষয়ে কতটা সক্রিয় ভূমিকা নেবে তা এখনও স্পষ্ট নয়। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রিত উত্তেজনা পর্যায়েই থাকতে পারে, অর্থাৎ উভয় পক্ষ কেবল উত্তেজনা কমানো এবং তেলের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে অস্পষ্ট প্রতিশ্রুতিতেই সীমাবদ্ধ থাকতে পারে। গত সপ্তাহে চীনে সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেই সময় চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই দুই দেশের সামরিক অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি তেহরানকে কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সূত্র সিএনবিসি নিউজ। ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যুদ্ধ, চীন, প্রস্তাব। সেনাবাহিনী আমার, দেশও আমার, কারাগার থেকে ইমরান খান। মার্কায় হক বিজয়ের প্রথম বার্ষিকী উপলক্ষে সমগ্র জাতিকে অভিনন্দন জানিয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। দলটি জানায়, সে সময় আদিয়ালা কারাগার থেকে তাদের প্রতিষ্ঠাতা ইমরান খানের বার্তা ছিল স্পষ্ট, সেনাবাহিনী আমার, দেশও আমার। পিটিআই দাবি করে, ১ বছর আগে ৪ দিনের সংঘাতে ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানের সশস্ত্র বাহিনী দৃঢ় ও নির্ণায়ক প্রতিক্রিয়া দেখিয়ে কৌশলগত শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল বলে দলটি দাবি করে। দলের মিডিয়া সেক্রেটারিয়েট থেকে প্রকাশিত এক বিবৃতিতে দেশের সব প্রতিরক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে পাকিস্তান বিমান বাহিনীর সাহসী সদস্যদের অভিনন্দন জানানো হয়। বিবৃতিতে বলা হয়, আমরা সেই নির্ভীক যোদ্ধাদের স্যালিউট জানাই যাদের অসাধারণ পেশাদারিত্বের ফলে শত্রুপক্ষের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত হয়। এর মাধ্যমে মোদির অহংকার ভেঙে যায় এবং দক্ষতার এমন ঐতিহাসিক নজির স্থাপিত হয় যা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
এতে আরও বলা হয়, আমরা পাকিস্তান সেনাবাহিনী ও পিএএফের সেই শহীদদের প্রতিও শ্রদ্ধা জানাই যারা মাতৃভূমি রক্ষায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন। বিবৃতিতে পিটিআই দাবি করে, কারাবন্দী অবস্থাতেও দলের প্রতিষ্ঠাতার দূরদর্শী নেতৃত্ব জাতীয় প্রতিরক্ষা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এতে বলা হয়, তিনিই সেই নেতা যিনি আন্তর্জাতিক অঙ্গনে মোদির উগ্রবাদী মনোভাবকে তুলে ধরেছিলেন এবং তার শাসনামলে চীন থেকে অত্যাধুনিক J-10C যুদ্ধবিমান সংগ্রহ নিশ্চিত করেছিলেন। আজ এই যুদ্ধবিমানগুলি আমাদের আকাশসীমা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং দক্ষিণ এশিয়ায় সামরিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে। পিটিআই, ইমরান খান, সেনাবাহিনী, পাকিস্তান। যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তার ধার ধারছেন না নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া বার্ষিক সামরিক আর্থিক সহায়তা ধীরে ধীরে শূন্যে নামিয়ে আনা হবে। মার্কিন সংবাদ মাধ্যম CBS নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েল বছরে প্রায় $3.8 বিলিয়ন সামরিক সহায়তা পায়। তবে আগামী 10 বছরের মধ্যে এই আর্থিক সহায়তার উপর নির্ভরতা কমিয়ে আনতে হবে। তিনি বলেন, আমি চাই এখন থেকেই এই প্রক্রিয়া শুরু হোক। ধীরে ধীরে যেন আমরা যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা ছাড়াই নিজেদের সামরিক সক্ষমতা ধরে রাখতে পারি। ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, যুদ্ধ পুরোপুরি শেষ হয়নি। ইরানের হাতে এখনও সমৃদ্ধ ইউরেনিয়াম, ক্ষেপণাস্ত্র পরিকল্পনা এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক রয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তিনি বলেন, ইরানের ইউরেনিয়াম এবং পারমাণবিক স্থাপনাগুলো নিষ্ক্রিয় করতে হবে। তবে এ বিষয়ে সম্ভাব্য সামরিক পরিকল্পনা নিয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি। হিজবুল্লাহ প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ থেমে গেলেও লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চলতে পারে। তিনি বলেন, হিজবুল্লাহকে আগের অবস্থায় থাকতে দেওয়া হবে না। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের প্রভাব বাড়ছে বলেও দাবি করেন নেতানিয়াহু। তিনি বলেন, কয়েকটি আরব দেশ এখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ দেখাচ্ছে, বিশেষ করে প্রযুক্তি, জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো খাতে সহযোগিতার বিষয়। চীনের বিরুদ্ধে ইরানকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি সহায়তার অভিযোগও তোলেন তিনি, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি। গাজায় যুদ্ধ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েল বিরোধী মনোভাব প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা ইসরায়েলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। তবে তিনি স্বীকার করেন, যুদ্ধের সময় ভুলের কারণে বেসামরিক মানুষের প্রাণহানিও ঘটেছে। গাজা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, হামাসকে নিরস্ত্র এবং গাজাকে সামরিক প্রভাবমুক্ত করা এখনও ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য।